আমাদের বাসা ৬ তলা, একটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট। বাড়িওয়ালা থেকে 5 জন, বাড়িওয়ালা থাকে 5 জন, আর বাকি ফ্ল্যাটগুলো অন্য বাড়িওয়ালা হোস্টেল ভাড়া দিয়েছে। আচ্ছা, একটা 6 তলা বিল্ডিং, সেখানে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট। এর মধ্যে বাড়িওয়ালা থাকেন অর্ধেক জুড়ে, আর বাকিগুলো আরেকজন বাড়িওয়ালা হোস্টেল। মোট 5 জন বাড়িওয়ালা, আর একজন বাড়িওয়ালা তিনি যেটা করেছেন, তিনি হোস্টেল ভাড়া দিয়েছেন। আর সেই হোস্টেলেই একটা মেয়ে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। মেয়েটি থাকতো 4 তলায়। তারপর থেকে কিছু মাস যেতে না যেতেই আবারও একটা কাজের মেয়েকে মার্ডার করা হয়। সেটা 6 তলার ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়। কিন্তু যেই ছাদ থেকে ফেলে দেওয়া হয়, সেই ছাদের পাশেই আমি যে ফ্ল্যাটে থাকতাম, অর্থাৎ আমাদের ফ্ল্যাটে কিছু একটা আছে। সেটা আমি কেন, শুধু আমি না, আমার বাসার অনেকেই বোঝে, কিন্তু কেউই কিছু বলে না। কারণ আমি এমনিতেই প্রচন্ড রকমের ভীতু, আর আমার সাথে যেগুলো হয় আমি সেগুলো বললেও কেউ বিশ্বাস করতে চায় না। যখন আমার বাসায় কোনো লোকজন না থাকে, আমি একদম একা একা থাকি, তখন বেশি পরিমাণে হয় এই ধরনের ঘটনাগুলো। আমাদের রান্নাঘরের ফ্লোরে কয়েকটা টাইলস আছে, যে টাইলসগুলো একটু হালকা উঠে গেছে। যদি কোনো মানুষ সেই টাইলসের উপরে পাড়া দেয়, তখন একটা শব্দ হয়। আর না দিলে, অর্থাৎ কোনো কিছু চাপানো না হলে, সেখানে কোনো শব্দ হয় না। যেমন একদিন আমাদের বাসায় কেউ নেই, আমি রান্নাঘরে যে কাজ করছিলাম, হঠাৎ সেই টাইলসের শব্দ একটা মানুষের পাড়া দিলে যেমনটা হয়, ঠিক একই রকম শব্দ। তখন আমার জানে পানি নেই একেবারে, যে আসলে বাসায় আমি একা এবং আমিও রান্নাঘরে, কিন্তু সেই টাইলসটার উপরে শব্দ হচ্ছে, অথচ আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি আস্তে আস্তে পেছনে তাকালাম, কিন্তু দেখলাম যে না, টাইলসের সেখানে কেউ নেই। আমি প্রচন্ড ভয় পেয়ে দোয়া পড়তে পড়তে সেখান থেকে বের হয়ে যাই এবং আমার রুমে চলে যাই। তারপর থেকে আমার ভেতরে আরো ভয় ঢুকে গেল। এর কিছুদিন পরে আবার অদ্ভুত একটা ঘটনা আমার সাথে ঘটল। আমি রুমে, রাত তখন 2টার কাছাকাছি, রুমের দরজায় হঠাৎ কে জানে এত জোরে আঘাত করছে, বাড়ি দিচ্ছে দরজায়। তখনও ঘুমাইনি আমি। এই বাড়ির শব্দে আমি কি করব আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি এটাও জানি যে আমার বাসায় কোনো মানুষ নেই, তখন সবাই ঘুমিয়ে পড়েছে। আমি যে তখন ফোন দিব তাও পারছিলাম না। পরে আবার দোয়া পড়তে থাকি, এবং যখনই আমি দোয়া পড়ি, সাথে সাথে একটা ঠান্ডা বাতাসে পুরো ঘরটা ঠান্ডা হয়ে যায়। আমার আর বোঝার বাকি থাকলো না যে সবসময় ভার লাগে ফ্ল্যাটটা। পরে আমি সবাইকে জানাই এবং সবাই বুঝতে পেরেছে, কারণ তাদের সাথেও এমনটা ঘটেছে। শুধু আমাদের ফ্ল্যাটে না, হোস্টেলের অনেক মেয়েরাও আছে, ওরা অনেক কিছু অনুভব করতে পেরেছে। ওদের ফ্ল্যাটে রাত 3টার সময় নুপুরের শব্দ হয়, যেটা খুবই অস্বাভাবিক রকমের শব্দ, এবং মনে হয় যে পুরো ফ্ল্যাট কেউ নেচে বেড়াচ্ছে। সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটেছিল আমাদের পাশের ফ্ল্যাটের একটা মেয়ের সাথে। দুপুর 2টা নাগাদ মেয়েটা বসে বই পড়ছিল। হঠাৎ করে ওর মাথায় টান অনুভব করতে শুরু করে। এরপরেই ও দেখতে পায় যে ওর মাথা টেনে হেঁচড়ে কেউ জানলা দিয়ে বের করে ফেলার চেষ্টা করছে। ও প্রচন্ড রকম চিৎকার করতে থাকে। ওর চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। এসে দেখতে পায় ওর চুলগুলো খুব বাজেভাবে জানালার সাথে আটকে আছে। মনে হচ্ছে যে কেউ ওর চুল ছিঁড়তে চাচ্ছিল। এরপরে সেই মেয়েটা এই ফ্ল্যাট ছেড়ে দেয়। তারপরেও ওর রুমমেটরাও ছেড়ে দিলে এখানে আবার নতুন করে লোক আসে। এখনো এখানে অনেক ধরনের ঘটনা ঘটে, যেমন মাগরিবের আজানের কিছুক্ষণ পরে ফ্ল্যাটের কলিং বেল দেওয়া শুরু হয়, এবং কলিং বেল হতেই থাকে, অথচ কেউ কোনো বাটনে প্রেস করে না। অর্থাৎ কলিং বেল দেওয়ার জন্য তো একটা বাটন প্রেস করতে হবে, সেটা কেউ করে না, অথচ কলিং বেল চলতেই থাকে। এরকম আরো অনেক ঘটনা আছে এখানে, যেগুলো আজকে বলা সম্ভব হচ্ছে না। আসলে আমার মনে প্রশ্নই একটাই, যে আমাদের বাসায়
আসলে এটা কি কোনো জিন, নাকি সুইসাইড করেছিল ওদের আত্মা? আমার ঘটনাটি বাস্তব, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন এবং ভালো সাথেই আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা একটা পুরনো ক্লিনিকের ঘটনা। এটা তো ঘটনাটি আমি শুরু করছি। আমি তখন নাইট শিফটে লিফট অপারেটর হিসেবে ছিলাম। লিফটের কাজ সাধারণত তেমন কিছু থাকে না, মাঝে মধ্যে বিভিন্ন রকমের সমস্যার জন্য আমাকে কাজ করতে হয়। আর আমার শুধু কাজ ছিল যে ডাক্তার আর নার্সদের জন্য রাতভর লিফট চালানো। সাধারণ মানুষের জন্য লিফট ছিল, তো সেটাতে আমার বেশি যাওয়া আসা করা লাগতো না, ওটার জন্য আরেকজন ছিল। তো আমার মূলত কাজ ছিল যে নার্স এবং ডক্টরদের জন্য বেশি করে যেন আমি সেবাটা দেই, কারণ তাদের বেশি দরকার ছিল। হাসপাতালটা খুবই বড় আর রাতে একদম নিস্তব্ধ হয়ে যায়। তো একদিন রাতের ঘটনা, যেই ঘটনাটা আমার জীবনে একটা ভয়ানক অধ্যায় বলতে পারেন, ভয়ানক একটা রাত বলতে পারেন। তো সেই দিন কী হয়, সেই দিন রাতে হঠাৎ লিফট নিজে থেকে নিজে 4 নম্বর ফ্লোরে কল পেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ ওই ফ্লোরটা অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে, ওখানে কেউ থাকে না, আর ওখানে কেউ আমাদের স্টাফদের মধ্যে যাওয়ার কথাও না। আর তখন প্রায় রাত 12টা, 12:30 নাগাদ। তো এই সময় ওখানে কেউ যাওয়ারও কথা না, আর ওইটা অনেক দিন থেকে বন্ধ হওয়ার ফলে একটা ভুতুড়ে অবস্থা তৈরি হয়েছে। তবুও আমার ডিউটি, যেহেতু যেখান থেকে কল আসবে আমাকে সেখানে লিফট থেকে সেখানে রিসিভ করতে হবে, তো আমি নিয়ম মতো লিফট নিয়ে সেখানে গেলাম। দরজা খুলতেই দেখি পুরো ফ্লোরটা অন্ধকার, লাইট বন্ধ, চারপাশে ধুলো, একদম কিছুই নেই। আমার মনে হলো যে আসলে কিছু একটা পড়ে হয়তো শব্দ হয়েছে, বা কোনো একটা কারণে শব্দটা হয়েছে, কলটা হয়তো এমনিতেই ছিল। আমি ঠিক লিফটের দরজাটা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই একজন মহিলা হঠাৎ করেই লিফটে ঢুকে পড়ল। আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম যে আসলে এই ফ্লোরে একজন মহিলা, বিষয়টা আমার কাছে একটু সন্দেহজনক লাগতেছে। আবার সে সাদা হাসপাতালের কাপড় পরা, মাথা একদম নিচু করা। আমি তাকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে গেলাম, কারণ এখানে তো সাধারণ মানুষের এই লিফটে ব্যবহার করার কথা না, এখানে তো ডক্টর আসার কথা। যাই হোক, আমি বললাম, আপনি কোন ফ্লোরে যাবেন? তিনি আমার কোনো কথার উত্তর দিলেন না। আমি বুঝলাম যে সে হয়তো আমার কথা শুনতে পাচ্ছে না। তারপর আমি আবারও বললাম, ম্যাডাম, আপনি কোন ফ্লোরে যাবেন? সে খুব আস্তে করে আমাকে বলল, নিচে যাব ভাই। আমি বুঝলাম যে হয়তো কেউ হয়তো থাকতে পারে, হয় ভুল করে এখানে উঠে পড়েছে। যাই হোক, আমি লিফট নামাতে শুরু করলাম। কিছুক্ষণ সব কিছুই চুপচাপ ছিল, শুধু লিফটের আওয়াজ বাদ দিয়ে। হঠাৎ করে খেয়াল করলাম লিফটের ভিতরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে যে লিফটের মধ্যে কেউ -°C তাপমাত্রা চালু করে দিয়েছে, এই টাইপের। তো আমি কিছু বুঝতে পারতেছিলাম না। তারপর হঠাৎ করে একটু সেই মহিলাটার দিকে তাকালাম, দেখলাম সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি কি জানো এই ফ্লোরটা বন্ধ কেন? আমার গা কেঁপে উঠল। এই মহিলা আমাকে উত্তর করতেছে, আর মূলত কথা হচ্ছে আমি সেটা জানিও না যে এই ফ্লোরটা কেন বন্ধ। তো আমি উত্তর দিলাম যে না, আমি তো জানি না, আমি আসলে এই বিষয় নিয়ে ইন্টারেস্টেডও না। তো তারপর দেখলাম যে সে ধীরে ধীরে মাথা তুলল, আর আমি যা দেখলাম তা আমার কেরিয়ারে এইরকম আর কি কখনো হয়নি। এটা ভূত কি পেত, বা এটা আমার মনের ভুল জানি না। আমি দেখলাম তার মুখটা অর্ধেক পোড়া, এক পাশের চোখ নেই, আর এক পাশের চোখ দিয়ে সে আমার দিকে ভ্যাল ভ্যাল করে চাকিয়ে আছে।
অন্য পাশে যেন পুরোটাই অন্ধকার হয়ে আছে। তারপর সে ফিসফিস করে আমাকে বলল, কারণ আমরা কেউ সেদিন বের হতে পারিনি। ঠিক তখন এই লিফটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, লাইট নিভে গেল, পুরো অন্ধকার। আমি লিফট অপারেটর হয়েও সেখানে এত বেশি ভয় পেলাম, আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। তারপর আমার পাশেই বোর্ডটা ছিল, আমি যা মন চায় তাই বোতাম চাপতে লাগলাম। তার কয়েক সেকেন্ড পরেই লাইটটা জ্বলে উঠল। আমি চারপাশটা ভালোভাবে তাকালাম, দেখলাম যে লিফটে আমি একা পড়ে আছি, কেউ নেই। যেই মহিলাটা আমার সঙ্গে এতক্ষণ কথা বলছিল ওই মহিলাটাও আমার কাছে নেই। লিফটটা নিচে পৌঁছে গেছে, আমি দৌড়ে বাইরে বেরিয়ে আসলাম। আমাদের স্টাফ সব গার্ডদের ডাকলাম, কি সবাই দৌড়ে এলো। একজন পুরনো কর্মচারী চুপচাপ শুনে বলল, 4 নম্বর ফ্লোরে বহু বছর আগে আগুন লেগেছিল, অনেক রোগী সেখানে মারা গিয়েছিল, কেউ বের হতে পারেনি। আমার এই ঘটনা শোনার পর শরীরটা আরও বেশি ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আসলে সেই যে ফ্লোরটা ছিল সেই ফ্লোরের কেউ একজন আমাকে এই ঘটনাটা শোনাতে চেয়েছিল। পরদিন সিসিটিভি চেক করা হলো, ভিডিওতে দেখা গেল 4 নম্বর ফ্লোরে থেমেছে, দরজা খুলেছে, কিন্তু কেউ ভিতরে ঢুকেছে কিনা তার কোনো প্রমাণ নেই। লিফটের মধ্যে কেউ ছিল কিনা সেটারও কোনো প্রমাণ নেই। মানে আমি সেখানে একাই ছিলাম, আর ওখানে কেউ ছিল না। এরপর থেকে আমি কখনোই রাতে ওই ফ্লোরের কল রিসিভ করি না, কারণ আমি জানি সেখানে কেউ নেই, সেটাকে একদম বদ্ধ করে রাখা হয়েছে। তো রাসেল ভাই ছিল ঘটনা, আর এই ঘটনাটা আমার একজন বন্ধু আমাকে পাঠিয়েছে। তো তার ঘটনাটা আমি আসলে মানে নিজের মতো করে একটু বলার চেষ্টা করেছি, কিন্তু মূল থিমটা ছিল তার নামটা আসলে আমি আজকে প্রকাশ করতে পারছি না। নেক্সট আরও একটি ঘটনা তার আছে, আমি তার সেই ঘটনাটা বলে তার পরিচয়টা প্রকাশ করে দেব। তো রাসেল ভাই, এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। প্রথমে যার ঘটনা শেয়ার করব তিনি হচ্ছে রাজু ভাই। তিনি সৌদি আরব থেকে ওনার একটা বাস্তব ঘটনা পাঠিয়েছেন। কয়েকদিন আগে ওনার সাথে ঘটনাটা ঘটে, তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো রাজু ভাই বেশ কয়েক বছর আগে সৌদি আরব যান। তো তিনি যেই জায়গাটায় কাজ করেন সেটা একটা খেজুর বাগান ছিল, 30 বিঘা জমির উপর সেই খেজুর বাগান। সেখানে ওরা নাকি 6-7 জন কাজ করতো এবং রাজু ভাই সহ 2 জন বাঙালি ছিল। তো ওনাদের কাজ ছিল যে ডিউটি ওয়াইজ ওনারা কাজ করতে, যে সারা খেজুর বাগানে ওনারা পানি দিত এবং কেউ কেউ আছে যারা খেজুর সংগ্রহ করতে, এবং ঠিক সেই বাগানটার শেষ প্রান্তে একটা ছোট খামারের মতো ছিল, সেখানে দুম্বা এবং ছাগল পালা হতো এবং সেখানেও নাকি ওদেরকে রাতে খাবার দেওয়া হতো এবং পানি দেওয়ার ব্যবস্থা করা হতো। তো রাজু ভাই দেখতেছে যে যখন থেকে তিনি থাকা এখানে শুরু করেন, তখন উনি দেখতেছে যে সেই দুম্বার যে খামারটা সচরাচর সন্ধ্যার আগে দিয়ে সবাই গিয়ে ফেরত আসে, মানে সন্ধ্যার পর এখানে কেউ পানি দিতে বা খাওয়া দিতে চায় না, মানে একটা টাইমেই দেয়। তো উনি বলতেছে, ভাই আমি তো গ্রামে এরকম গবাদি পশু পালছি, তো আমি যেটা জানি যে 2 বেলা ওদের খাওয়া দিতে হয় বা ওদের খাওয়ার নির্দিষ্ট সময় থাকে, কিন্তু ওরা যে টাইমটা যায়, মানে আমার সাথে যারা কলিগ যারা আছে ওরা যে টাইমটা যায় ওই টাইমটা আমার খুব ভালো লাগে না। আসলে এই টাইমটা খাওয়ার জন্য উপযুক্ত সময় না, কিন্তু তবুও তোরা যায়। তো রাজু ভাই নাকি কোনো একটা দিন সেই ওদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা এই টাইমে খাওয়া দিতে যাও কেন, এটাতে আরো আগে বা আরো পরে এরকম খাওয়া দিতে হয়। তো তারা বলতেছে যে ওই সাইডে তোমার না যায় ভালো, তোমার কাজ হচ্ছে তুমি খেজুর সংগ্রহ করবা বা বাগানে পানি দিবা, তুমি এই কাজই করো। তো রাজু ভাই নাকি উনি ওনার মতো কাজ করে যাচ্ছিল, তো উনার এতটা উনি আগ্রহ দেখায় না। তো কয়েকদিন পর উনি একটা জিনিস মানে খেয়াল করে, মানে উনি নাকি কোন একটা কাজে ওরকম সেই ওইখানে খামারের দিকে গেছিল, তো উনি দেখতেছে, মানে টানা কয়েকদিন গেছে, তো উনি দেখতেছে যে প্রায় সময় নাকি দুম্বা 1-2টা করে কমে যায় বা ছাগল 1-2টা করে কমে যায়। দেখা যাচ্ছে যদি 8টা-10টা থাকে, দেখা যায় এখানে হয়ে গেছে 5-6টা। তো উনি ভাবে যে হয়তো বা এগুলা বাইরে মালিক নিছে, যিনি মালিক আছে সে তো বাইরে নিয়ে গেছে বা মানে কোথাও আছে, অন্য কোনো কোথাও আছে, তো এটা যদি ভাবতে থাকে, তো এটা উনি কাউকে শেয়ার করে না। কিন্তু রেগুলার যখন হচ্ছিল তখন ওনার সাথে যে আরেকজন বাঙালি ছিল, সেই বাঙালি ভাইকে তিনি বলতেছে যে, বা তার নাম হাসান ছিল, সেই হাসান ভাইকে তিনি বলতেছে
তো ভাইজান এখানে তো আমি প্রায় সময় দেখি যে দুম্বা বা ছাগল মিসিং, দুইটা একটা করে নাই, আবার পরের দিন একটা দুইটা করে বা পাঁচটা করে, মানে দুইটা জায়গা আর পাঁচটা করে এখানে বাড়তেছে, এগুলো আসলে কোথায় যায়? তখন সেই হাসান সে বলতেছে যে রাজু তোমার ওইখানে যাওয়া লাগবে না, তোমার যেদিন ডিউটি আসবে সেদিন বইলো তখন তোমাকে আমি বুঝাই দিব তখন কাজ, তখন তুমি এখান সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। তো মাস ঘুরে এরকম ঠিক একটা সময় 3 মাস পর গিয়ে রাজু ভাইয়ের ডিউটিটা আসে রাত্রেবেলা বলতে যে এরকম ছিল হয়তো বা যে রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত রাজু ভাইয়ের ডিউটি থাকবে, এবং ওনার ডিউটি হচ্ছে ওই যে আবার সেরকম পুরা বাগানে পানি দেওয়া এবং সেই গবাদি পশুর এখানে খাওয়া দাওয়া বা পানি দেওয়া। প্রথম দিন যেদিন উনি ডিউটি করতে যাবে তো উনি দেখতেছে যে ওনার সাথে সবসময় একটা টর্চের মতো থাকতো, আর ওইখানে যথেষ্ট আলোর ব্যবস্থা ছিল, কিন্তু খামার ওই সেটাতে খুব একটা আলো ছিল না। তুমি যখন পুরাটা খামারে মানে পুরাটা বাগানে যখন পানি বা খেজুর তোলা পেওয়ানো যাবতীয় কাজ শেষ করার পর যখন খামারে যাবে সেই গবাদি পশুগুলোকে খাওয়া দেওয়ার জন্য, উনি দেখতেছে যে কিছু একটা মানে ভিতরে খুব লাফালাফি করতেছে। উনি সঙ্গে সঙ্গে একটু ভিতর দিকে টর্চ মারে, উনি দেখতেছে যে একটা দুম্বা মানে তাকে জবাই করার সময় যেরকম ছটফট করে সেরকম ছটফট করতেছে। উনি যখন আবার টর্চ মেরে ভিতরের দিকে স্পষ্টভাবে দেখতে যাবে যে আসলে কি হয়েছে, তখন উনি দেখতেছে কিছু একটা মানে কোন মানুষ আকৃতি কোন একটা প্রাণী এটা টান দিতে যাবে, এবং যখন রাজু ভাইয়ের দিকে তাকায় সেটাকে এটা মানে ভিতর দিয়ে দৌড় দিয়ে চলে যায়, মানে ভিতর দিয়েই সে চলে যায় আর নাই, মানে ওয়ালের সাথে মানে মিশে গেলে এরকম মনে হচ্ছিল রাজু ভাইয়ের। তো রাজু ভাই সঙ্গে সঙ্গে চিৎকার দেয়, এবং তিনি তার যে সহকর্মী ছিল হাসান ভাই তাকে বলতেছে যে ভিতরে কিছু একটা দেখলাম, তাড়াতাড়ি আপনারা আসেন সবাই মিলে আসেন। তখন হাসান ভাই বলতেছে ওটা বাদ দাও রাজু, এটা নিয়ে কথা না বলি, তুমি তোমার মতো কাজ করে শেষ করে এসে পড়ো। তখন হাসান ভাইকে রাজু ভাই বলছে যে না আপনি বলছেন আমাকে বিস্তারিত বলবেন, আসলে কি আছে এখানে আমাকে বলেন তো। তখন সেই হাসান ভাই বলতেছে দেখো আমি তো এখানে 20 বছর ধরে কাজ করি, সমস্যাটাই খামার নিয়ে, এখানে এই জায়গাটার পিছনে যে জায়গাটা আছে মরুভূমিটা খুব একটা ভালো জায়গা না, তো এখানে কিছু জিনের বসবাস আছে, তারা এখান থেকে সবসময় তাদের ভোগের জন্য দেখা সবসময় বলতে মানে কি দেখা যায় যে 5-6 দিন পর পর এরকম এখান থেকে ওদের দুম্বা বা ছাগল যেটা হোক একটা করে নিয়ে যায়, এবং একটা করে যখন নিয়ে যায় তখন মালিক এসে এটা আবার মানে ভরার মানে মালিক এটা কখনো খালি রাখতে দেয় না, এটা আবার বাইরে থেকে আবার অন্য জায়গায় দুম্বা বা ছাগল কিনে সেটা খামারটাকে ভরপুর করে রাখে। তো তখন রাজভাই বলতেছে যে এটা মালিক এখান থেকে সরে না কেন, তখন সেই ওই হাসান ভাই বলতেছে দেখো যেহেতু মালিকের জায়গাটা কেনা হয়ে গেছে, এত বড় জায়গা, উনি যেহেতু খেজুরের ব্যবসা আছে উনি এটা এর জন্য সরাইতে পারতেছেন না, আর এখানে যেই সমস্যাটা আছে যে তোমার খামারের যে সমস্যাটা আছে এটাও ওনার এটা খামারটা বন্ধ করে দেওয়া ওনার যাবে না, কারণ ওনাকে উনি কয়েকটা হুজুর দেখাইছিল, তো হুজুরটা বলছে যে এই খামারটা সরাই ফেললে আপনার এই বাগানেরও ক্ষতি হতে পারে। তো এই জন্য মালিক বলতেছে যে ওর তো মালিকের তার কোনো সমস্যা হয় না, হয়তো ওনার মাঝে মাঝে একটা দুম্বা একটা ছাগল মিসিং যায়, এটা ওনার জন্য তেমন কিছুই না, তেমন কোনো খরচই না। যাক রাজু ভাই শুনে একটু অবাক লাগে, উনি তো ওনার মতো কাজ করে, কিন্তু ওনাকে আবার বলে দেওয়া হয়েছে যে তুমি দিনের বা তুমি যখন আমার যেই কাজ তুমি তখনই শেষ করো, এর বাইরে তুমি কিছু করতে চাও না। তো রাজু ভাই বলতেছে সে হাসান ভাইকে যে ভাই আগে তো একটু দিনে দিনে খাওয়া দিতেন, এখন যে রাত্রেবেলা আমি দেই আবার সমস্যা হবে না তো, না আমার কোনো সমস্যা হবে না তো। তখন হাসান ভাই বলতেছে যে না তোমার কোনো সমস্যা হবে না, যেহেতু খাওয়ার টাইম চেঞ্জ হয়েছে তুমি খামারে জাস্ট খাওয়া দিয়ে এসে বলবো, আর কিছু তোমার করা লাগবে না। তখন ঠিক তার 3 দিন পরে রাজু ভাই আবার দেখতেছে যে সেখানে এরকম আজকে মনে আবারও সেই দুম্বা এরকম একটা ছটফট করতেছে, এবং জবাই করার আগে যেরকম চিৎকার দিয়ে উঠে সেরকম চিৎকার দিচ্ছিল। আজকে রাজু ভাই একটু মানে কেমন জানি লাগতেছে, উনি ভাবতেছে যে আজকে আমি দেখবো আসলে কি জিন নাকি, মানে অনেক খুব সাহস ছিল। এবং উনি যখন দেখতে যাবে এবার টর্চ নিয়ে নাকি উনি যখন দেখতে যাবে খুব কাছাকাছি নাকি উনি চলে গেছিলেন, উনি বলতেছে আমাকে যে ভাইয়া বিশ্বাস করেন যে আমি জীবনে কখনো খারাপ কিছু দেখি নাই, আমি এটা দেখলাম যে মানে গরিলা যেরকম থাকে না এরকম ওই ফেসের কিছু আকৃতির কিছু একটা হবে, সে মানে চাপ দিয়ে ধরে রাখছে সেই দুম্বাটাকে, এবং দুম্বাটা আমার জান চলে যাবে, এবং পিছন দিয়ে একটা খালি জায়গা আছে সেটা টান দিয়ে নিয়ে যাবে, এবং ওগুলার চোখগুলা ছিল খুব বাজে আকৃতির, চোখ জল জল করতেছিল। এবং রাজু ভাই বলে যে ভাই আমি তো জানি যে আসলে জিন জাতি খালি চোখে বা আলোর মধ্যে বা কিছু একটা হোক যে কাছাকাছি সামনাসামনি ফেস টু ফেস হয় না, আমি মানে রাজু ভাই বলে যে ভাই আমি নিশ্চিত যে সেটা একটা কোনো আকৃতিতে রূপ নিয়ে সেখানে আসছিল। এবং রাজু ভাই যখন ইচ্ছা করে সেই জিনিসটা চোখে আলো মারবে তখন নাকি রাজু ভাইকে নাকি তাড়া করে আসছিল ধরার জন্য। রাজু ভাই দৌড় দিয়ে আসে এবং উনি বলে যে ভাই আমি জোর দিয়ে যখন চিৎকার করে আসতেছিলাম আমার সাথে অন্যান্য যে আরবিয়ান যে কলিগগুলো ছিল এসে আমাকে ধস্তাধস্তি করে নিয়ে যায়, এবং হাসান ভাই সেদিন আমাকে খুব বকাবকি করে, বলতেছে তোমাকে বলা হয়েছে যে তুমি এখানে মানে বেশি মানে এটা নিয়ে মানে ঘাটাঘাটি করতে যাও না, তোমার খাওয়া দাওয়া তুমি খাওয়া দিয়ে এসে পড়বা।
রাজু ভাই বলে যে ভাই আমি সেখানে তারপর ওই রাতের নাইট ডিউটিটা আমি পরে বন্ধ করে দিই, আমি দিনের বেলা ডিউটি করতাম। তো আমি যতটুকু জানি সেইখানে খামারটায় সমস্যা আছে, যেটা ছোট ঘটনা আপনার কাছে শেয়ার করার রাজু ভাই বলেছিল, এটা আপনাদের মাঝে আমি এখন শেয়ার করলাম।